একটি এমন এনিমি মুভি যার গল্প কোনো হলিউড মুভি থেকেও কম যায় না। টাইম ট্রাভেলের উপর বেসড একটি এনিমি কমপ্লেক্স স্টোরি, যেখানে দুজন ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসতে শুরু করে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে তারা একে অপরের সম্পর্কে কিছুই জানে না। এমন একটি লাভ স্টোরি যা অনেক সুন্দরভাবে লেখা হয়েছে এবং একই সাথে আপনাকেও ভাবতে বাধ্য করবে আসলে এখানে কি হচ্ছে। এমন কিছু মনের মতো আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো গল্প, যাকে জাপানে কিমি নো নাওয়া নামে জানা যায়। ইয়োনেম একটি বেসড এনিমি রোমান্টিক মুভি যা লিখেছেন মাকোতো শিনকাই। এর সাথে আমি বলে রাখি, ইয়োনেম হলো পুরো দুনিয়ার সব থেকে বেশি আয় করা তৃতীয় নম্বর এনিমি। ধারণা করা হয় এই এনিমি মুভিটি $385 মিলিয়ন আয় করেছে। যদি একে বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে এটি এসে দাঁড়ায় 434,56,00,000 বাংলাদেশি টাকা সমান। আর আমাদের দেশে এই এনিমিকে কার্টুনের সাথে তুলনা করা হয়। চলে আসছি মূল গল্পে। তো গল্পের শুরুতেই একটি মেয়েকে শুয়ে থাকতে দেখি, যার নাম হলো মিৎসুয়া মিয়ামিজু। জাপানে একটি ছোট শহর ইতোমরিতে সে তার দাদি ও ছোট বোনের সাথে থাকে। সে স্বপ্নে কোনো ছেলেকে বলতে থাকে, তুমি কি আমাকে ভুলে গেছো? আর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে বিরক্তির সাথে নিজের ডালিম দুটোকে দেখতে থাকে, তাদেরকে দাবাতে শুরু করে। জি হ্যাঁ, আমি এদেরকে ডালিমই বলি, যাকে এদিকে এখন না যায় ভালো। আর তখনই হঠাৎ তার ছোট বোন ইয়াতসুয়া মিয়ামিজু এখানে চলে আসে, আর এসব দেখে রেগে বলতে থাকে, মিচুয়া, তুমি এটা কি করছো? তাড়াতাড়ি করো, নাস্তা প্রস্তুত আছে। এটি বলার পর তার বোন ওখান থেকে চলে যায়। এরপর মিৎসুয়া আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আর নিজের পোশাক খুলে নিজের শরীরকে অবাকভাবে দেখতে থাকে আর চিৎকার করে বলে। কি? পরের দিন মিৎসুয়া যেখানে নাস্তা করেছিল, তার দাদি আর ছোট বোন তাকে বলে, মিচ্ছুয়া, আজকে তুমি অনেকটাই ঠিক লাগতেছো। গতকাল তুমি অনেক অদ্ভুত ব্যবহার করেছিলে। মিৎসুয়া অনেক অবাক হয়ে যায়, কারণ সে এই বিষয়ে কিছুই জানে না। তখনই হঠাৎ রেডিওতে বলতে থাকে এই বছরের ইলেকশন সামনের মাসে 30 তারিখে হবে। এবং টিভিতেও একটি নিউজ আছে যেখানে বলে একটি ধূমকেতু যা 12 বছরে শুধুমাত্র একবারই দেখা যায়। এবার তা পৃথিবীর পাশ দিয়ে যাবে আর সবাই দেখতে পাবে। মিৎসুয়া স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে তার ছোট বোনকে সাথে নিয়ে স্কুলে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে তার দুই বন্ধু ছায়াকা আর তেশির সাথে তার দেখা হয়। ছায়াকা বলে, আজকে তো তুমি তোমার চুল ঠিকভাবে বেঁধে এসেছো। আর তেশিও বলে। তোমার দাদি কি তোমার বুথ থেকে বুথ সরিয়ে দিয়েছে? মিৎসুয়া এখানেও কিছু বুঝতে পারে না যে এরা কি বলছে। তখনই তারা এক জায়গা দিয়ে যাচ্ছিল আর সেখানে দেখে একজন লোক ভাষণ দিতেছে, আর যেই কিনা সামনের ইলেকশনে দাঁড়িয়েছে মেয়রের পদে। এর পাশেই মিৎসুয়ার আরো কিছু ক্লাসমেট দাঁড়িয়ে থাকে, যারা তাদেরকে বিরক্ত করতে থাকে যে তারা মেয়রের ঠিকাদার। এটা শুনে তারা তিনজন ওখান থেকে মন খারাপ করে আর চুপচাপ সেখান থেকে স্কুলের দিকে বেরিয়ে পড়ে। তখনই ওই লোকটি মিৎসুয়াকে দেখে ফেলে আর রাগান্বিত হয়ে বলে, মিৎসুয়া, তোমার পিঠ সোজা করে চলো। ওখানকার সবাই মিৎসুয়াকে দেখতে শুরু করে আর তার ক্লাসমেট তাদের উপর আরো হাসতে থাকে। এটা দেখে মিৎসুয়া অনেকটাই বিব্রত হয় আর চুপচাপ ওখান থেকে সামনে এগিয়ে যায়। আর সে বলে, সবার সামনে আমার অপমান করা কি এতই জরুরি? এখানে আমাদের দেখানো হয় সেই মেয়র ক্যান্ডিডেট আর কেউ না, তিনি হলেন মিৎসুয়ার বাবা। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর মিৎসুয়া তার ক্লাসে থাকে। সে তার নোটবুককে অনেক অবাকভাবে দেখছিল, কারণ সেখানে লেখা ছিল কে তুমি। আর ওই সময় তাদের শিক্ষক তাদের কোনো ম্যাজিক খাওয়ারের ব্যাপারে পড়াচ্ছিল, যা সন্ধ্যার সময় হয়, যখন দিনও হয় না আর রাতও হয় না। এই সময় আমরা সেটা দেখতে পারি যেটা আমাদের দুনিয়া ও মানব জাতির পরে থাকে। মিৎসুয়া এখনো এটাই ভাবতে থাকে তার নোটবুকে এটা কে লিখলো। তখনই হঠাৎ শিক্ষক তাকে আওয়াজ দেয় আর মিৎসুয়া ভয়ে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে। মিৎসুয়ার টিচার বলে, মিচ্ছুয়া, তো আজকে তোমার নাম মনে আছে? এটা শুনে সব বাচ্চারা তার দিকে তাকিয়ে থাকে। মিৎসুয়া এখানেও কিছু বুঝতে পারে না যে তার টিচার এসব কি বলছেন। এরপর দৃশ্য পরিবর্তন হয়। সায়াকা মিৎসুয়াকে বলে, তাহলে আসলেই কি তোমার কোনো কিছুই মনে নেই? গতকাল তুমি অনেকটা অদ্ভুত ব্যবহার করেছিলে। তুমি ভুলে গিয়েছিলে তোমার লকার কোথায়। শুধু এতটুকুই না, গতকাল তো তুমি তোমার চুলও বেঁধে এসেছিলে না। মিৎসুয়া হতাশ হয়ে বলে, এটা কিভাবে হতে পারে? তাছাড়াও কিছুদিন ধরে আমার এমনটা মনে হচ্ছে যে আমি স্বপ্নের মধ্যে আছি, আর স্বপ্নে যেন আমি অন্য কারো জীবনযাপন করছি। এরপর তেশি বলে, আচ্ছা, তাহলে আমি বুঝে গেছি, তোমার হয়তো এটা আগের জন্মের স্বপ্ন আসে, না হলে তোমার ব্রেইনের কোনো পার্ট অন্য দুনিয়ার সাথে জুড়ে গিয়েছে। মিৎসুয়া কিছুই মাথায় ঢোকে না। তারা স্কুল শেষে সবাই বাড়ির দিকে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে মিৎসুয়া ওদেরকে বলতে থাকে, আমি এই শহরকে আর সহ্য করতে পারবো না। এই শহর অনেকটাই ছোট আর এই জায়গায় একটা কপি আজ নেই পর্যন্ত। আমি আমার পড়া শেষ করে টোকিওতে যেতে চাই। দৃশ্য পরিবর্তন হয়। মিৎসুয়া আর তার পরিবার কোনো পুরাতন প্রথাকে পূরণ করতে প্রস্তুতি নিচ্ছে, যে পুরাতন প্রথাকে তাদের পূর্বপুরুষরা চালিয়ে এসেছে। তার দাদি তাকে বলে, আজ থেকে প্রায় 200 বছর আগে জুতা বানানোর মায়াগুরু ঘরে হঠাৎ আগুন ধরে গিয়েছিল, তা পুরো শহরে ছড়িয়ে পড়ে। এতে মন্দির আর শহর ধ্বংস হয়ে যায়। এর কারণে সেই আগুনকে বলা হয় মায়াগুরুর প্রসিদ্ধ আগুন। কেননা এই আগুনে সবকিছু ধ্বংস হয়ে যায়, আর যে এই রহস্য লিখেছিল সেও চলে যায়। ধীরে ধীরে মানুষ এটাকে ভুলতে থাকে। আর আমাদের পরিবারের কর্তব্য এটাই যে এই পুরাতন প্রথাকে অনুষ্ঠানের মাধ্যমে চালিয়ে রাখা, না হলে এটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। আর দেখো তো তোমার নালায়েক বাপ কি করেছে। প্রথমে তো সে ঘর ছেড়ে দিয়েছে, তারপর মন্দিরের পূজারীর পদ, আর তারপর রাজনীতির মধ্যে ঢুকে বসে। এরপর মিৎসুয়া ও তার বোন সবার মধ্যে সেই পুরাতন ঐতিহ্যকে প্রদর্শন করতে শুরু করে। তারা প্রথমে কোনো ট্রেডিশনাল ডান্স করে, আর এরপর তাদের মুখের মধ্যে কিছু সিদ্ধ চাল দিয়ে তা চাবাতে শুরু করে, কিন্তু ওগুলাকে গিলে ফেলার বদলে তারা ওগুলো মুখ থেকে বের করে কালেক্ট করতে শুরু করে। সেখানে মিৎসুয়ার আরো কিছু ক্লাসমেট ছিল, যারা দেখে বলে,
ছি, ওরা সবার সামনে এটা কিভাবে করতে পারে? ওদের ওটা করতে শরম লাগে না নাকি? মিৎসুয়াও শুনতে পারে আর অনেক আপসেট হয়ে যায়। এরপর তারা দুজন এগুলো কালেক্ট করে একটি ফিতা দিয়ে সিল করে দেয়, যা পরবর্তীতে গিয়ে লিকুইড অ্যালকোহল এ পরিবর্তন হবে, যাকে আমরা মধু বলে থাকি। এরপর দৃশ্য পরিবর্তন হয়, মিৎসুয়া তার ছোট বোন বাড়িতে ফিরতে থাকে। মিৎসুয়া এখানে হঠাৎ ফার্স্ট এইড হয়ে চিৎকার করে বলে, আমি এই জায়গাকে ঘৃণা করি এবং নিজের জীবনকেও ঘৃণা করি। পরের জন্মে আমাকে বড় শহরের সুন্দর হ্যান্ডসাম ছেলে বানিও। পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়, যেখানে একটি ছেলে শুয়ে আছে। সে ঘুম থেকে উঠে আর সে অনেক অবাক হয়ে নিজেকে দেখতে থাকে। সে তার প্রাইভেট পার্টও টাচ করে দেখে আর একদম শক হয়ে যায়। নিজেকে অবাক হয়ে আয়নায় দেখে, তখনই বাইরে থেকে একটি আওয়াজ আসে, তাকি তুমি উঠে গেছো? এটা তার বাবা ছিল। তিনি তাকে বললেন খাবার বানিয়ে স্কুল চলে যাও, আর তিনিও কাজে চলে যান। তাকি বলে, এটা তো অনেক অদ্ভুত স্বপ্ন। তখনই তাকে কোনো সুগাসা নামে ছেলের মেসেজ আসে। তাকি বলে, সুকাসা, এখন এটা আবার কি? যখনই সে তার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে, সে নিজের সামনে টোকিও শহরকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে ফোনের ম্যাপের মাধ্যমে নিজের স্কুলে পৌঁছায়, কিন্তু সে বুঝতে পারে না যে তার ক্লাসরুম কোনটা হয়। আর তখন পিছন দিক থেকে তার সেই বন্ধু সুকাসা ফুজি যে মেসেজ করেছিল তাকে ধরে ফেলে আর বলে, আজকে তুমি আসতে অনেক দেরি করে ফেলেছেন, চলো লাস্ট করে আসি। তাকি সুকাসা তার অন্য বন্ধু শিন্তা তাকাগি কে বলে, আমি হারিয়ে গেছিলাম, এর জন্য আজকে আসতে অনেক দেরি হয়েছে। ওরা দুইজন তাকে বলে, এটা আবার কিভাবে হতে পারে? চলো এখন ক্যাফে যাই। ক্যাফের নাম শুনতেই তাকি অনেক খুশি হয়। ক্যাফের মধ্যে তাকি ক্যাফের মেনু কার্ড দেখে অবাক হয় আর বলতে থাকে, এটা দিয়ে তো আমার ঘরের পুরো 1 মাসের খাওয়া দাওয়া হয়ে যাবে। এতে তার বন্ধুরা তাকে বলে, তাহলে কি তুমি বাবা আদমে জন্মে নাকি? যাতে তাকে আবারও বলে, আমি এত হতাশ কেন হচ্ছি, এটা তো শুধুমাত্র একটি স্বপ্নই। তার বন্ধুরা কিছুই বুঝতে পারে না। এরপর তাকি অনেক মজা করে বার্গার খায় আর তার বন্ধু তাকে বলে, তুমি কি আজ কাজে যাবে না? তাকে বলে, হ্যাঁ, কিন্তু তোমরা কি জানো আমি কাজ কোথায় করি? এটা শুনে তার বন্ধুরা অবাক হয়ে বলে, কি? এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি তাকে একটি রেস্টুরেন্টে কাজ করে। এখানে সে অনেক ঝামেলা শুরু করে দেয়, এতে এখানকার সে তার উপর অনেক রেগে যায়। তাকি ফার্স্ট্রেটেড হয়ে বলে, এই ভয়ানক স্বপ্ন কখন শেষ হবে? এরপর তাকির একজন কাস্টমারের সাথে অনেক কথা কাটাকাটি হয়। এখানে সমস্যা বাড়ছে দেখে সেখানকার একটি মেয়ে যার নাম মিস ওকুদেরা, সে তাকিকে ওখান থেকে যেতে বলে আর নিজে কাস্টমারকে হ্যান্ডেল করে। যখন সবাই রেস্টুরেন্ট পরিষ্কার করতে থাকে, মিস ওকুদেরা তাকিকে বলে, আজ তুমি অনেক ঝামেলা করেছো, বাকি সময় থাকতে সব ঠিক হয়ে গেছে। তখনই একটি মেয়ে ওকুদেরাকে বলে, তোমার স্কার্টের পিছন দিয়ে ছিঁড়ে গেছে। ওকুদেরা দেখে এটা তো ব্লেড দিয়ে কাটা হয়েছে, হয়তো সেই জঘন্য কাস্টমারের কাজ হবে হয়তো। তাকি তার হাত ধরে তাকে একটি রুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তাকি ওকুদেরাকে বলে, তোমার স্কার্ট আমাকে দাও। এটা শুনে মিস ওকুদেরা অনেকটা ইনভেরিজ ফিল করে। তাকি আতঙ্কিত হয়ে বলে, না না, আমি অন্য কিছু ভাবছি। পাশে থাকা কিছু পড়তে দিয়ে তাকি মিস ওকুদেরার স্কার্ট অনেক সুন্দরভাবে সেলাই করে দেয়। মিস ওকুদেরা তাকিকে বলে, এমনিতে তুমি অল্পতেই রেগে যাও, কিন্তু আজকে তো অনেক ভালো কাজ করেছো, তোমার এই রূপ আমি প্রথমবার দেখছি, জানতাম না তুমি মন থেকে এত ভালো। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে তাকি মোবাইল চেক করতে থাকে যাতে সে নিজের সম্পর্কে আরো কিছু জানতে পারে। সে নিজের ফোনে নিজের ফটো দেখে বলে, এগুলো কত সুন্দর, যদি আমিও টোকিওতে থাকতে পারতাম। এখন পর্যন্ত আপনিও হয়তো বুঝে গেছেন যে এটা তাকি নয়, তাকির বডিতে মিৎসুয়া রয়েছে। মিৎসুয়া মনে করে যে সে শুধু স্বপ্নই দেখছে, যেখানে সে স্বপ্নের ভিতর তাকির জীবনযাপন করছে। আর সে তাকির ফোনে মিস ওকুদার আরো ছবি দেখে, যা দেখে সে বলে, ও তাহলে এই মেয়েকে পছন্দ করে। যার পরে মিৎসুয়া মিস ওকুদেরাকে তাকি হয়ে কিছু মেসেজ করে দেয়। আর তখনই মিৎসুয়ার মনে পড়ে তার নোটবুকে যে লিখেছিল, কে তুমি, আসলে এটা তাকি নয় তো। কিন্তু তার মনে হয় এটা তো শুধুমাত্র একটি স্বপ্ন, এটা আবার কিভাবে হতে পারে। তবুও সে একটি মার্কার নিয়ে তার হাতে মিৎসুয়া লিখে ঘুমিয়ে যায়। গল্পের এ পর্যন্ত এসেও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই ভিডিওটিকে পজ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে এই বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না, কেননা আমরা এমনই ভিন্ন ভিন্ন এনিমি এক্সপ্লেন ভিডিও নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। পরের দিন সকালে যখন তাকে ঘুম থেকে ওঠে, নিজের হাতে মিৎসুয়া লেখা দেখে অবাক হয়ে যায়। নিজের ফোনে মিস ওকুদেরাকেও মেসেজ করা দেখে একদম চুপ হয়ে যায় আর বলে, আমার সাথে এগুলো কি হচ্ছে? এরপর তার স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে তার বন্ধুরা তাকে বলে, কি আজকে তোমার রেস্টুরেন্টের ঠিকানা মনে আছে তো? তাকে এখানে কিছুই বুঝতে পারে না আর সে তার স্কুল শেষে তার কাজে বেরিয়ে পড়ে। এরপর শিন্তা সুকাসাকে বলে, আজকে তো তাকে আগের মতোই মনে হচ্ছে। সুকাসা এর সাথে আরো একটু শরম পেয়ে বলে, কালকে তাকে একটু বেশি কিউট লাগতেছিল। তার এই কথা শুনে শিন্তা অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, কি? এরপর তাকে যখন তার রেস্টুরেন্টে যায়, তখন তার বাকি কলিগরা তার উপর অনেক রাগান্বিত ছিল। ওরা সবাই এই কারণে রেগেছিল, কেননা ওরা সবাইও মিস ওকুদেরাকে পছন্দ করতো। তারা সবাই তাকিকে এখানে রেগে বলে, তাকি তো কালকে তুমি
তুমি মিস ওকুদারাকে তার ঘরে দিয়ে আসতে গিয়েছিলে, তাই না? তাকি তো এই কথা বিশ্বাসই করতে পারে না, আর সে কিছুই বুঝতে পারে না যে এটা কিভাবে হতে পারে। আর তখনই সেখানে মিস ওকুদারা চলে আসে আর তাকিকে চোখ মেরে ভিতরে চলে যায়। এটা দেখে তাকি তো নিজের চোখে বিশ্বাস করতে পারে না, তার মুখ পুরো শরমে লাল হয়ে যায়। আর অন্যদিকে মিৎসুয়া যখন ঘুম থেকে ওঠে আর দেখে তার হাতে কেউ অনেক কিছু লিখে রেখেছে, তখন সে অনেক অবাক হয়ে যায়। আর একটু পরে সেখানে তার ছোট বোন চলে আসে আর বলে, কি হয়েছে, আজকে তুমি আজব ব্যবহার করছো না কেন? যাই হোক, তাড়াতাড়ি খাবার খেতে এসো। সেইখান থেকে চলে যায়। মিৎসুয়া এটা শুনে শরমে লাল হয়ে যায় আর মনে ভাবতে থাকে সে কিরকম আজব ব্যবহারের কথা বললো। এরপর যখনই সে তার ক্লাসরুমে প্রবেশ করে, সবাই তাকে অনেক অবাক হয়ে দেখে আর তার ব্যাপারে কথা বলতে শুরু করে। মিৎসুয়া সায়াকাকে জিজ্ঞেস করে, আমাকে সবাই এভাবে কেন দেখছে? তো সায়াকা এতে বলে, তুমি কালকে কাজটাই এমন কিছু করেছিলে। এরপর আগের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে মিৎসুয়া অর্থাৎ মিৎসুয়ার শরীরে তাকি ছিল। আর যখন মিৎসুয়া মানে তাকি ক্লাসরুমের মধ্যে আটকতেছিল, তখন তার কিছু ক্লাসমেট তাকে নিয়ে অনেক কথা বলতে শুরু করে। আর এখানে সে রেগে গিয়ে সে তার পা দিয়ে স্কেচবোর্ড লাথি মেরে ফেলে দেয়। আর এখন যখন মিৎসুয়া এটা জানতে পারে সে আগের দিন এরকম কিছু করেছিল, তো সে অনেক অবাক হয়ে যায়, কেননা তার এই ব্যাপারে তো কিছুই মনে নেই। আর তখন সে দৌড়ে তার বাড়ির দিকে যেতে থাকে, যেখানে কেউ তার নোটবুকে অনেক কিছু লিখে রেখেছে। আর অন্যদিকে তাকি তার ফোনের মধ্যে নোটে কিছু দেখে আর দুজনে একসাথে বলে ওঠে, এর মানে এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন না। এরপর কিছুদিন এভাবে চলে যায় আর তারা একে অপরের জীবনের পুরো 12টা বাজায় ফেলে। আর এখানে তারা ফাইনালি বুঝতে পারে যে প্রত্যেক দ্বিতীয় দিন যখন তারা ঘুম থেকে ওঠে, ততক্ষণ তাদের শরীর একে অপরের মধ্যে বদলে গিয়েছে। জায়গা বদলানোর পর ওরা দুজন কি কি করছে ওদের সবই মনে থাকে। আর আশেপাশের লোকেদের রিয়াকশন দেখে তো তারা বুঝতে পারে যে তারা কোন কোন অপকর্ম করেছে। এর জন্য তারা দুজন একে অপরের জন্য কিছু রুলস তৈরি করে, যার মধ্যে তারা কি কি করবে আর কি কি করবে না তা লেখা ছিল। আর সাথে ঘুমানোর আগে তারা দুজন পুরো দিন যা যা করেছে সবকিছু একটি রিপোর্ট বানিয়ে তার ডায়েরিতে লিখে রাখবে। আর দুজন গোসল করতে পারবে না। কিন্তু এসব কিছুর পরেও তারা দুজন একে অপরের জীবনের 12টা বাজানো বন্ধ করেনি। আর এমনটাই কিছুদিন চলতে থাকে। তাকি মিৎসুয়াকে বদলে তার স্কুলের অনেক ফেমাস করে দেয়, আর ছেলেরা যার পিছনে পাগল ছিল। আর অন্যদিকে মিৎসুয়া তাকিকে বদলে তার চরিত্র ফুলের মতো পবিত্র করে দেয়, যে তাকে একজন সুইট এবং একজন কেয়ারিং ছেলেতে পরিবর্তন করে দেয়। আর সে মিস ওকুদারারও কাছে আসতে থাকে, যাতে মিস ওকুদারারও এখানে তাকির উপর অনেকটাই ইন্টারেস্ট চলে আসে। ওরা দুজন একে অপরের এই পরিবর্তনে অনেকটাই বিরক্ত হয়, কারণ তারা চাইছিল তাদের লাইফ যেমনটা ছিল তেমনই থাক, ওদের সাথে কোনো পরিবর্তন না হোক। এর কিছুদিন পরে যখন তাকি মিৎসুয়ার শরীরে ওঠে আর সে সবসময়ের মতোই নিজের ডালিম দুটোকে দাবাতে যাবেই কি, তখনই থেমে যায় আর বলে, আমার কি এটা করা ঠিক হবে? এরপর তার ছোট বোন হঠাৎ সেখানে চলে আসে, আর যখনই দরজা খোলে মিৎসুয়াকে দেখে সে তো সবসময়ের মতোই নিজের ডালিম দুটোকে দাবাচ্ছে। এটা দেখে সে বলে, তুমি এই অদ্ভুত ব্যবহার কখন ছাড়বে? চলো তাড়াতাড়ি করো, আমাদের যেতে হবে। এখন আমরা দেখি ওরা সবাই পাহাড়ের মধ্যে দিয়ে কোথাও যাইতে থাকে। ওরা অনুষ্ঠানে যে অ্যালকোহল গুলো বানিয়েছিল আজ তারা ওগুলো মিয়ামিজু দেবতাকে দিয়ে আসতে যাবে। ফাইনালি তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছে যায়। মিৎসুয়া মানে তাকি অনেক অবাক হয়ে বলে, তাহলে এটাই কি মিয়ামিজু দেবতার কবর? এখানে যাওয়ার জন্য ওদের একটি ছোট নদী পার করতে হবে। এরপর তারা দুজন সেই গুহার ভিতরে চলে যায় আর যে অ্যালকোহল তারা দুজন বানিয়েছিল সেটা সেখানেই সমর্পণ করে আসে। ফিরে আসার সময় মিৎসুয়া ছোট বোন তাকে একটি জায়গায় নিয়ে আসে, যে জায়গার সামনে একটি অনেক সুন্দর লেক ছিল। তার বোন তাকে বলে, যদি আমরা এখন সেই ধূমকেতুকে এখনই দেখতে পারতাম। কিন্তু তাকি মানে মিৎসুয়া বুঝতে পারে না কোন ধূমকেতুর কথা সে বলছে। তখনই দাদি তাকে বলে, মিৎসুয়া তুমি এখনো স্বপ্ন দেখছো না? তখনই হঠাৎ তাকির ঘুম ভেঙে যায় আর সে দেখে তার চোখ দিয়ে পানি চলে এসেছে, কিন্তু সে বুঝতে পারে না এটা কেন হলো। তখনই তার মিস ওকুদেরার মেসেজ দেখে একদম শক হয়ে যায়, কারণ আজকে তার মিস ওকুদেরার সাথে ডেটের কথা ছিল। অন্যদিকে মিৎসুয়াও আজকে তার নিজের শরীরে থাকে আর ঘুম থেকে উঠে সে স্কুলের জন্য রেডি হতে থাকে। তখনই তার মনে পড়ে আজকে তো তাকি মিস ওকুদেরার সাথে ডেট করার কথা ছিল, আর সে নিজেই এই প্ল্যান করেছিল। আয়নায় সে নিজেকে কান্না করতে দেখে, আর এখানে হয়তো সে রিয়েলাইজ করতে পারে তার মনে তাকির জন্য ফিলিংস রয়েছে। আর অন্যদিকে তাকি মিস ওকুদেরার সাথে অনেক স্ট্রিট ব্যবহার করতে থাকে। সে অনেক নার্ভাস হয় আর সে বুঝতেই পারে না যে সে কি করবে আর কি করবে না। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ওকুদেরা তাকিকে বলে, তাকি তুমি আমাকে সবসময় পছন্দ করতে না, কিন্তু এখন এমন মনে হচ্ছে যে তুমি অন্য কাউকে পছন্দ করছো। এরপর ওকুদেরা ওখান থেকে চলে যায় আর তাকি তার ফোনের মধ্যে মিৎসুয়ার একটি নোট দেখে। মিৎসুয়া এখানে লেখে, যতক্ষণে তোমার ডেট শেষ হবে ততক্ষণ হয়তো ধূমকেতুও দেখা দেবে। কিন্তু তাকি এখানে কিছুই বুঝতে পারে না যে সে কোন ধূমকেতুর কথা বলছে, কারণ আকাশে তো কোনো ধূমকেতুই ছিল না। আর সেই অন্যদিকে আমরা দেখি মিৎসুয়া কিমোনো পরে আছে, কেননা আজকে সেখানে উৎসব ছিল, যেটা তারা সবাই প্রতি বছরই পালন করে থাকে। যেটা থেকে তার বন্ধুরা সবাই অবাক হয়ে যায়, কারণ মিৎসুয়া এখানে তার চুল কেটে অনেক খাটো করেছিল। তারা বুঝতে পারে
পারে না মিৎসুয়া এটা কেন করলো। এরপর তারা উৎসব বানানোর জন্য কোথাও যাচ্ছিল, তখনই তার বন্ধু আকাশে সেই ধূমকেতুকে দেখে, যেটি নিউজের মধ্যে বলেছিল এই ধূমকেতু পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে। মিৎসুয়া এই সুন্দর দৃশ্যকে দেখতে থাকে, তখনই সেই ধূমকেতুর একটি ছোট অংশ ভেঙে পৃথিবীর দিকে পড়তে থাকে। সেদিনের পর মিৎসুয়া আর তাকি আর কখনো তাদের শরীর পরিবর্তন করেনি। তাকি প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে উঠতো যেন আজকে তার শরীরে আবারও মিৎসুয়া সাথে পরিবর্তন হবে, কিন্তু এমনটা কখনোই হতো না। আর তার লাইফ এভাবে এগিয়ে যেতে থাকে, আর সে ধীরে ধীরে এসব যা কিছু হয়েছে সবকিছু ভুলতে থাকে। সে তার রয়ে যাওয়া কিছু স্মৃতি আর ইন্টারনেটে সার্চ করে ইতোমরি শহরের একটি ছবি আঁকে, যেটি যখন সে মিৎসুয়ার শরীরে ছিল তখন সে দেখেছিল। একদিন সেই ছবিগুলোকে নিয়ে সেই জায়গায় খুঁজতে বেরিয়ে পড়ে, কেননা সে মিৎসুয়ার সাথে দেখা করতে চাইছিল। তার বন্ধুরা যারা কিছুই জানে না কাকে সে খুঁজতে যাচ্ছে, কিন্তু তবুও তারা ওকে একা যেতে দেয় না। মিসোকু দ্বারা সুকাসা তাকিকে কোম্পানি দেওয়ার জন্য তার সাথে চলে আসে, কারণ তাকি এখন পর্যন্ত অনেক কিছুই ভুলে গিয়েছে এবং সে সেই জায়গার নামও ভুলে গিয়েছে। শুধু তার বানানো ছবি নিয়ে সে ইতোমরি খুঁজে বেরিয়ে পড়ে। সে অনেক জায়গায় খোঁজ করে এবং অনেককে জিজ্ঞেস করে, কিন্তু কেউ সেই জায়গার বিষয়ে কিছুই জানে না। অনেক খোঁজার পরে তারা হাল ছেড়ে দেয় এবং টোকিওতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তার মাঝে তারা তিনজন কিছু খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে দাঁড়ায়, আর তখনই সেই রেস্টুরেন্টে মালিক তার বানানো সেই ছবি দেখে আর বলে এটা তো ইতোমরি শহরের ছবি। আর তাকিরও এই নাম শুনতে মনে পড়ে, আর হ্যাঁ এই জায়গার নামই তো ইতোমরি ছিল। সে তাদেরকে জিজ্ঞেস করে এই ইতোমরি শহরটি কোথায়। তখন রেস্টুরেন্টের মালিক তাদের হতাশ হয়ে বলতেই যাবে যে ইতোমরি শহর তো। তখন তার বন্ধুদেরও কিছু মনে পড়ে যায় এবং তারাও একসাথে বলে ওঠে সেখানেই কি সেই ধূমকেতু পড়েছিল। এরপর যেখানে আমরা দেখি ওরা সবাই সেই জায়গায় পৌঁছে যায় এবং নিজের চোখেই সেই ভয়াবহ দৃশ্য দেখে, যেখানে তারা দেখে সবকিছুই তছনছ হয়ে গেছে। আর বন্ধুরা তাকে বলে নিশ্চয়ই এখানে তাকির কোনো ভুল হয়েছে, কিন্তু তাকিয়েতে বলে না, এটা তো সেই জায়গা, সেই পাহাড়, এই স্কুল মাঠ, এই স্কুল বিল্ডিং সবকিছুই তো এখানে রয়েছে। তখন তার বন্ধু সুকাসা বলে কিন্তু এটা আবার কিভাবে হতে পারে। তোমার 3 বছর আগে সেই ঘটনার কথা মনে পড়ে যেখানে অনেক মানুষ ধূমকেতু পড়ার কারণে মারা যায়। তাকি এ কথা শুনতে অনেক ঘাবড়ে যায়। কিছুদিন আগেই তো মিৎসুয়ার শরীরে সে এই জায়গায় ছিল। তাকি তাদেরকে রেগে বলে মরে গেছে 3 বছর আগে, এটা কিভাবে হতে পারে। সে তার ফোনের মধ্যে মিৎসুয়ার লেখা সেই নোটটি দেখতে যায়, কিন্তু তখনই সে দেখে সেখানে তো কিছুই নেই। আর গল্পের এই পর্যায়ে এসে এই গল্পের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ইন্টারভাল চলে আসে। সে কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। ইতোমরি শহরের এই দৃশ্য দেখার পর তাকি ও তার বন্ধুরা এখান থেকে টোকিওতে চলে যায়। তাকি এখানে অনেকগুলো পুরাতন ম্যাগাজিন এবং অনলাইনেও খোঁজাখুঁজি করে যেন সেই ঘটনার বিষয়ে সে আরো কিছু জানতে পারে। আর তখন সে জানতেও পারে যে সত্যি 3 বছর আগে সেই জায়গায় যখন সবাই উৎসবে মগ্ন ছিল তখন ওই সময় সেখানে একটি ধূমকেতুর অংশ পড়ে যায়। কেউ এই বিষয়ে জানতো না, এমনকি বৈজ্ঞানিকরাও ওই ঘটনার পূর্ব অনুমান পর্যন্ত পায়। তাকে একটি রেকর্ডে যারা মারা গিয়েছে তাদের নাম দেখে তখন সে জানতে পারে যে সত্যি তো এখানে মিৎসুয়া নামের একটি মেয়েরও নাম রয়েছে। মিসোকু দ্বারা তাকির কাছে আসে আর তার হাতের ভিতরের দিকে তার চোখ যায়। মিসোকু দ্বারা তাকিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাকি এতে বলে এটা নাকি কিছু বছর আগে কেউ তাকে দিয়েছিল, কিন্তু তার মনে পড়ছে না কে দিয়েছিল। তাকে আবারও চিন্তায় পড়ে যায়। সে ভাবতেই থাকে এটা স্বপ্ন ছিল নাকি সত্যি। এটা জানার জন্য তাকি সকাল হতেই একাই ইতোমরির দিকে বেরিয়ে পড়ে। তার কিছু বেঁচে যাওয়া মেমোরির দ্বারা সে সেই জায়গায় পৌঁছে যায়। তাহলে এই সব কিছু শুধু স্বপ্নই ছিল না। সে ওই গুহার ভিতরে যায় এবং সেখানে সেই পাত্রটিও দেখতে পায় যেটা তাকি মিৎসুয়া শরীরে থাকা অবস্থায় রেখে গিয়েছিল। এরপর তাকি সেটা খেয়ে নেয়। এটা খাওয়ার পর তাকি মাটিতে পড়ে যায় আর মিৎসুয়া এতদিন ইতোমরিতে যা যা করেছে সে এই সব দেখতে পারে। সে এটা দেখার পর সে এটাও দেখতে পায় মিৎসুয়া সেই ধূমকেতুকে দেখতে যাবে। এখানে তাকি মিৎসুয়াকে বারবার বারণ করতে থাকে যে মিৎসুয়া ওখানে যেও না, ওখানে বিপদ আছে, কিন্তু মিৎসুয়া এগুলো কিছুই শুনতে পারে না। সে ওখানে যায় আর তার উপর সে ধূমকেতু পড়ে যায়। এরপর হঠাৎ অন্ধকার হয়ে যায় আর ঘুম থেকে মিৎসুয়াকে উঠতে দেখি। এটা সেই দিন ছিল যেই দিন ধূমকেতু পড়বে। আমরা জানতে পারি মিৎসুয়ার ভিতরে তাকি ছিল। সে মিৎসুয়াকে জীবিত দেখে অনেক কান্না করতে শুরু করে। তখনই তার ছোট বোন ওখানে চলে আসে আর দেখে সে তো এবার কান্না করতে করতে নিজের ডালিম দুটোকে দাবাচ্ছে। মিৎসুয়া মানে তাকি তার ছোট বোন ইয়াৎসুয়াকে দেখে আরো বেশি কান্না করতে শুরু করে। একটু পরে তাকি স্কুলের জন্য রেডি হতে থাকে। তখনই তার দাদি তাকে বলে আমি জানি তুমি মিৎসুয়া না। এটা শুনে তো তাকি অনেক অবাক হয়ে যায়। আর দাদি আরো বলে যখন আমিও ছোট ছিলাম তখন আমারও এরকম আজব আজব স্বপ্ন, অদ্ভুত স্বপ্ন আসতো। আর এটা শুধু আমি নয়, এটা আমার মায়েরও আসতো। তুমি যত পারো মজা করে নাও, কারণ ঘুম থেকে ওঠার পর তুমি সবকিছুই ভুলে যাবে। এটা শুনে তাকি দাদিকে সেই আজকের রাতে হতে যাওয়া ঘটনার ব্যাপারে বলে, কিন্তু দাদি তার এই কথা বিশ্বাস করে না। আর এর সাথে তিনি আরো বলেন তুমি অন্য কাউকে এই কথা বললে তারাও বিশ্বাস করবে না। এরপর তাকি তার স্কুলে যায়, তার বন্ধুদেরকেও জানায়, কিন্তু তারা এসব বিশ্বাস করে না। কিন্তু বন্ধু হওয়ার সত্ত্বে তারা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা সবাই শহরের লোকেদের এখান থেকে বাইরে বের করার একটি প্ল্যান বানায় যাতে মিৎসুয়া তার বাবাকেও এই প্ল্যানের জন্য রাজি করাতে পারে। তাকে একটি বম ব্লাস্টের পরিকল্পনা করে আর সাথেই গ্রামের রেডিওকে হ্যাক করবে। জঙ্গলে ভয়াবহ আগুন লেগেছে আর গ্রামে
সবাইকে সেই স্কুলে যেতে হবে, কারণ মিৎসুয়ার মনে হয় এই ধূমকেতুর পড়ার জায়গা থেকে এই স্কুলে অনেকটাই দূরে। এরপর তাকি মিৎসুয়ার বাবার অফিসে যায় এবং তার বাবাকে আজকে রাতে ধূমকেতু পড়ার বিষয়ে জানায়, কিন্তু তার বাবা এই কথা বিশ্বাসই করতে পারে না, তাকে গালমন্দ করতে শুরু করে আর তাকিকে পাগলের মতো করতে দেখে কোনো ডাক্তারকে ফোন করে। এটা দেখে তাকি অনেক রেগে যায় আর সে তার বাবার কলার ধরে ফেলে। এরপর তার বাবাও তার এই আচরণ দেখে অবাক হয়ে যায় আর বলে, কে তুমি? আর এখান থেকে তাকি পালিয়ে যায়। রাস্তায় তার ছোট বোনের সাথে দেখা হয়। এখানে আমরা জানতে পারি কিছুদিন আগে মিৎসুয়া টোকিও গিয়েছিল, কিন্তু তাকি 3 বছর ডিফারেন্সে থাকার কারণে তাকে চিনতে পারে না। ওখান থেকে যখন মিৎসুয়া চলে আসতে যাবে তখন তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? যাতে মিৎসুয়া তার চুলের ফিতা দিয়ে বলে মিৎসুয়া। আর এদিকে তাকিরও মনে পড়ে যে 3 বছর আগে যে মেয়েটি আমাকে ফিতা দিয়েছিল সে আর কেউ না, সে তো মিৎসুয়াই ছিল। এরপর তাকি সেই জায়গায় যায় যেখানে মিয়ামিজু দেবতাদের কবর ছিল, কারণ সেখানে তো তাকির শরীর ছিল, এখন তো মিৎসুয়া তার শরীরে রয়েছে। সেই জায়গায় চলে আসে যেখানে মিৎসুয়া ছিল। তারা দুজনই এক জায়গায় ছিল কিন্তু আলাদা আলাদা সময়ে। তাকি মিৎসুয়াকে ডাকে আর তারা একে অপরের কথাও শুনতে পারে কিন্তু দেখতে পারে না। যখনই সূর্য ডুবতে শুরু করে তখন তারা একে অপরকে সামনে দেখতে পারে। দুজন দুজনকে সামনে দেখে একে অপরের চোখে পানি চলে আসে। তাকি মিৎসুয়াকে বলে, তুমি অনেক দূরে চলে গিয়েছিলে, আমি এখানে শুধু তোমার জন্য এসেছি। মিৎসুয়া বলে, কিন্তু কিভাবে? আমি তো মরে গিয়েছিলাম না? এরপর তাকি মিৎসুয়াকে তার ফিতা ফিরিয়ে দেয় আর সাথে সে তাকে আরো বলে যে তাকে কি কি করতে হবে। আর সূর্য ডুবার আগে আমরা একে অপরের নাম আমাদের হাতে লিখে নেই, যেন আমরা একে অপরকে না ভুলে যাই। তাকি মিৎসুয়ার হাতে তো তার নাম লিখে দেয়, কিন্তু মিৎসুয়া সূর্য ডুবা যাওয়ার কারণে তাকির হাতে তার নাম লিখতে পারে না। ওরা দুজন একে অপরের সামনে থেকে গায়েব হয়ে যায়। তাকি তো মিৎসুয়ার নাম ঠিকই মনে ছিল, কিন্তু যখনই সে লিখতে যাবে তখনই সে আবারও ভুলে যায়। অন্যদিকে মিৎসুয়া তাড়াতাড়ি তার গ্রামের দিকে বেরিয়ে পড়ে আর তেশির সাথে তার গ্রামে পাওয়ার হাউসের বোম প্ল্যান করে। আকাশেও এখন ধূমকেতু দেখা যাচ্ছে আর যখনই বোম ব্লাস্ট করে তখনই পুরো শহরে কারেন্ট চলে যেতে শুরু করে আর পুরো গ্রামে রেডিওর মাধ্যমে অ্যালার্ট জারি করে দেয়। সায়াকা বলে, এখনই অনেক বড় একটি ধামাকা হয়েছে, যার কারণে জঙ্গলে পুরোপুরি আগুন লেগে গিয়েছে, তাড়াতাড়ি গ্রামবাসী স্কুলের দিকে আসবেন। অন্যদিকে আমরা দেখি সেই গ্রামবাসীর এই রেডিও অ্যালার্ট জারি করার পরেও কোনো কিছুই করে না। মিৎসুয়া আর তেইসি তাদেরকে ওখানে সরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। আর অন্যদিকে মিৎসুয়ার বাবা আবারও রেডিওর মাধ্যমে বলে, এর আগের করানো রেডিও অ্যালার্ট মিথ্যা ছিল। সব জায়গায় পুরো দুনিয়ার মধ্যে এই কথা ছড়িয়ে পড়ে যে ধূমকেতু ভেঙে পড়েছে, ধূমকেতু ভেঙে গিয়েছে আর এটা কোনো গ্রামে গিয়ে পড়বে। 3 বছর আগে তাকিয়েও এই দৃশ্য দেখে আর আমরা এরপরে দেখি যে সেই ধূমকেতু ইতোমরি শহরে পড়ে গিয়েছে। এরপর এভাবে কিছুদিন, কিছু মাস এবং কিছু বছর পার হয়ে যায়। তাকি সবসময় কাউকে খুঁজতে থাকে, কিন্তু সে নিজে জানে না সে কাকে খুঁজছে। এরপর হঠাৎ তাকির মিচকুদেরার একটি মেসেজ আসে এবং তারা আবারও মিলিত হয়। এখানে মিচকুদেরা তাকিকে বলে, তোমার কি মনে আছে সেই হাই স্কুলের কথা যখন আমরা ইতোমরিতে ঘুরতে গিয়েছিলাম? এতে তাকি বলে, হ্যাঁ আমার মনে তো আছে, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না যে আমি কাকে সেখানে খুঁজতে গিয়েছিলাম। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তাকিকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি, যেখানে মিৎসুয়ার দুই বন্ধু তেশি আর সায়াকা বসেছিল। তাকি ওদেরকে দেখে ঠিকই, কিন্তু চিনতে পারে না। এরপর যখন সে একটি ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার পাশ দিয়ে একটি মেয়ে হেঁটে যায়, যার কারণে তার একটা আজব রকমের অনুভূতি হয়। সে পিছনে ফিরে তাকায় আর পরবর্তীতে সামনে এগিয়ে যায়, আর সেই মেয়েটাও পিছনে ফিরে তাকায় আর পরে সামনে এগিয়ে যায়। এরপর আসে এই গল্পের ক্লাইম্যাক্স সিন, যখন কিছুদিন পরে তাকি একটি ট্রেনে ট্রাভেল করছিল, তখন তার সামনে অন্য একটি ট্রেনে একজন মেয়েকে দেখতে পায় আর সে মেয়েটি অন্য কেউ ছিল না, সে ছিল মিৎসুয়া। তারা একে অপরকে দেখে পুরো স্তব্ধ হয়ে যায়। ওরা দুজন কিছু সময় তাদেরকে দেখতে থাকে, তাদের দুজনই মনে হয় এটাই সেই পার্সন যাকে সে খুঁজেছে কিন্তু কখনো দেখেনি। স্টেশনে নেমে তারা দুজন একে অপরকে খুঁজতে শুরু করে। তারা দুজনই ভাবে, আরে এটাই তো সেই পার্সন যাকে এতদিন ধরে তাদের মন খুঁজছে। আরেক সময় সেই মুহূর্তটাও চলে আসে যখন তারা একে অপরের সামনে ছিল। দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু বুঝতেই পারে না যে এই অচেনা মানুষের সাথে কিভাবে কথা শুরু করবে। আরেকটা সময় মনে হয় এই গল্পটা হয়তো এখানেই শেষ, কারণ তারা একে অপরের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তাদের মন মানছিল না। তাকে তখনই মিৎসুয়াকে ডেকে বসে আর বলে, শোনো, আমাদের এর আগেও দেখা হয়েছিল তাই না? এটা শুনে মিৎসুয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে আর তাকে কাঁদতে দেখে তাকেও পুরো কেঁদে ফেলে। মিৎসুয়া বলে, হয়তো হয়েছিল। আর দুজনই একে অপরকে একসঙ্গে জিজ্ঞেস করে বসে, তোমার নাম? এভাবেই আমাদের এই সুন্দর লাভ স্টোরি ইয়োর নেম মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এন্ড তোমাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যাই হোক, পরের ভিডিও অবধি সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।